আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি এই মুহূর্তে যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। আওয়ামী লীগ তাদের ভুলের কারণে 5ই আগস্ট আসছে, এটা অনিবার্য ছিল। কারণ শেখ হাসিনা তার জনসমর্থনের কারণে নিজেকে জনসমর্থন এত বেশি মনে করছে যে সে জনগণের কোনো আশা আকাঙ্ক্ষা বা তাদের সমস্যা দুর্দশা এসব কিছুই নিয়ে ভাবে নাই। যেমন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমলেও শেষ সময় যখন তিনি বাকশাল কী উদ্দেশ্যে করতে চাইছেন সেটা উনি জানেন আর উপরওয়ালা জানেন, কিন্তু যে জনসমর্থনের জোরে উনি নিজের এই জনসমর্থনের বিরাট ওনার প্রতি সমর্থন আছে এটা মনে করে, যেমন জনগণের মতামতকে, জনগণের চাহিদা, জনগণের দুর্দশা এগুলো উপেক্ষা করে উনি ওনার শাসনকার্য চালাই গেছিলেন। উনি ভুলে গেছিলেন যে একটা বছর আগেই দুর্ভিক্ষে কত মানুষ মারা গেছে, লঙ্গরখানার খাবার খাইয়ে কত লোক আত্মার হয়ে বেঁচে গেছে। এসব কথা হয়তো ওনার এক বছরের মধ্যে উনি ভুলে গেছিলেন, যার ফলে উনি ওনার শাসন কার্যে অনেক কিছুই নতুন নতুন নীতি সংযোজন করতে চাইছে। তা যেমন বাকশাল তার একটা বড় নমুনা। যাই হোক, এখন হাসিনার 5ই আগস্টের কথা বলছি। শেখ হাসিনা 5ই আগস্ট, 4 আগস্টও সে কিছুই কল্পনাও করতে পারে না, তার কল্পনারও বাইরে ছিল। এবং আমার মনে আছে তাদের শরিক দল এবং আওয়ামী লীগ তারা একযোগে মিটিং করে যখন বাইরে বেরোয়ছিলেন, বের হয়ে আইনমন্ত্রী বললেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি শুট অ্যান্ড সাইট। এ কথাটা আমার স্পষ্ট মনে আছে। তাহলে উনি কাকে শ্যুট করবেন এবং সাইড করবেন এবং তাতে তার জনসমর্থন বা জনগণের যে বিদ্রোহটা কোন পর্যায়ে নেবে সেটা উনি ভাবে নাই। শুধু ছাত্ররাই তো না, যখন শ্যুট অ্যান্ড সাইডে যাবে তখন তো সাধারণ মানুষের সাথে অংশগ্রহণ করবে এই আন্দোলনে, কারণ সেটা তো 15ই জুলাই থেকেই বোঝা গেছিল। যাই হোক, এবং এই সময় আরও মনে আছে আমি টিভির টকশোতে দেখছিলাম শামীম হায়দার পাটোয়ারি সাহেব এবং মনিরুজ্জামান মনির, এরা দুজনে কথার কাটাকাটি, কারণ জাতীয় পার্টি এই ছাত্র আন্দোলনে সমর্থন জানাইছে, তাদের কথা কাজে সেই সমর্থনই বহিঃপ্রকাশ। এই জন্য মনিরুজ্জামান মনির তাকে ধমক দিয়ে কথা বলছিলেন আমার মনে আছে। যাই হোক, এখন সমন্বয়কারীরা বা অন্যান্য যারা আছে তারা সবাই মনে করে জাতীয় পার্টির কোনো অবদান নাই। এখানে জাতীয় পার্টির অবদান কি? ছাত্র সমন্বয়ক বাদে বাংলাদেশের অধিকাংশ মানুষ, সেই যারা পার্টিকে কোনো না কোনো পার্টির সাথে জড়িত বা পার্টি ছাড়াও যে সাধারণ মানুষ, তারাও এই আন্দোলনের পিছনে দাঁড়াইছে। এটা সমন্বয়করা স্বীকার করুক আর নাই করুক। তবে যখন তাদের ছাত্ররা যে শাহীদের নিহতের ঘটনা প্রায় 1 সপ্তাহ যাবৎ তার কোনো সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া ভালো দেখা যায় নাই, জনগণ যেভাবে আশা করছে সেভাবে আসে নাই, তখন থেকেই মানুষ ক্ষোভে ফুটছিল। তারপরে 4 আগস্ট যখন এইরকম একটা কঠিন সিদ্ধান্ত আওয়ামী লীগ নিয়ে ফেলেন এবং ওবায়দুল কাদের, যাকে থার্ড টাইমে সচিব করাটা, মহাসচিব করা একটা আওয়ামী লীগের জন্য বিরাট ভুল ছিল। কারণ উনি কোনো এক সময় তো ভালো ছিলেন, কিন্তু একাধিকবার একই পদে অধিষ্ঠিত উনি নিজেরে আলাদা কিছু মনে করা শুরু করছিলেন। কারণ ওনার সেই বিখ্যাত উক্তি অধ্যাপক আবু সাঈদের বলছিল, চোপ বেয়াদব, সে তো ওই সাধারণ সম্পাদকের পদ নিয়েই তো, সম্ভাব্য পদ নিয়ে তাদের একটা প্রতিযোগিতামূলক একটা ছিল। যাই হোক, প্রসঙ্গে নাই গেলাম। এখন সমন্বয়কদের ব্যাপারে আমি অনেকটাই আশাবাদী ছিলাম, কিন্তু এখন হয়তো ততটা নাই। তাদের কিছু কিছু কার্যকলাপে, তাদের কিছু কথাবার্তা, আস্ফালন, এতে মনে হয় যে তারা
এইরকম একটা জনগণের যে এরকম একটা সমর্থন তাদের পিছনে আসবে এবং এরকম একটা কিছু ঘটবে, এইটা হয়তো তারা মনে করছিলেন না। যখন এটা ঘটে গেল তখন তারা মানে তাদের মূল স্রোত থেকে তারা সরে গেছে। এটা তাদের কথা গেলে বোঝা যায়, কারণ তাদের কারো কথার সাথে কারো মিল নেই। যে যেখান থেকে পারছে হুঙ্কার ছাড়ছে, যে যেখান থেকে পারছে এলোমেলো কথা বলে যাচ্ছে। সেটা দেখা গেল যে তাদের জনসমর্থনের দিক থেকে তাদের প্রচণ্ড রকমের ভাটা তৈরি হয়েছে, এবং তাদের যে একটা রাজনীতি করবে বা তারা একটা দল গঠন করবে, সেই রকম যে একটা ওই রকম যে নেতৃত্বশীল আচরণ, সেটা কিন্তু তাদের ভিতরে দেখা যাচ্ছে না। তাদের উচিত ছিল আন্দোলন যখন সফল হয়েছে তখনই তারা এই উপদেশটা অংশগ্রহণ করা উচিত হয় নাই। তারা সবাই সংগঠনটাকে টিকিয়ে রাখতো এবং পরবর্তীতে দল গঠন করে তারা কীভাবে পরবর্তী নির্বাচনে যাওয়া যায় সেখানে তৈরি হওয়া। সেক্ষেত্রে আওয়ামী লীগ টোটালি বাদ দেওয়া এটা ঠিক হয় নাই, কারণ আওয়ামী লীগে তো সবাই খারাপ না। আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ করার কথা বলা হইতেছে, সেটা হয়তো তাদের ভিতরে অনেক জ্বালা আছে, অনেক ত্যাগ আছে, সেজন্য তারা বলতে পারে। কিন্তু গণতন্ত্র রাষ্ট্রে যখন নির্বাচিত হবে, কোনো একটা বিরাট অংশকে বাদ দিয়া সেই নির্বাচন তো সঠিক হবে না, বিশ্বের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। সেজন্য আওয়ামী লীগকে বাছাই করে তাদের ভালো লোকগুলোকে এই পর্যায়ে নিয়ে আসা। তাতে হয়তো দেখা গেল যে আমি মনে করি তাতে শেখ হাসিনাই ওখানে একটা বড় রকমের ধরা খেত। কারণ আওয়ামী লীগের যদি কিছু অংশ ফিরে সিমেজের লোকগুলো নিয়ে আওয়ামী লীগ দল গঠন হয়ে আসতো এবং ছাত্র সমন্বয়করা যদি আলাদা একটা নিজেরা দল গঠন করত, আর অন্যান্য যে দল যারা আছে তারাও তাদের মতো নির্বাচনে অংশগ্রহণ করে, সেই নির্বাচনটাই সঠিক হবে এবং বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে আমি মনে করি। আর ছাত্ররা তাদেরকে এখন অতি কথা, এই বিভিন্ন হুঙ্কার, এগুলো বন্ধ করতে হবে, নয়তো তারা যে মানে অন্তঃসার শূন্য, এটা কিন্তু তাদের বেশি কথার কারণে প্রমাণ হয়ে যাচ্ছে। কারণ তারা যাই না বা যা আশা করে না তাই ঘটে গেছে, সেজন্য তারা এখন ওই তোষণে খুব মানে গদগদ হয়ে গেছে। যেমন কোনো সংগঠনে কিছু কিছু ক্যাটাগরিতে তাদের ঘোষণা দিয়ে রাখছে অমুক সমন্বয়ক বিশ্বের শ্রেষ্ঠ শক্তিধর একজন ব্যক্তি। আবার কেউ কেউ বলছে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই অমুকে। এখন সেই হিসেবে সাময়িক সময়ের জন্য সুখ মানে তৃপ্তি নেওয়ার জন্য বা তাদের ভিতরে একটা কে বেশি ভূমিকা রাখছে এটা বোঝার জন্য হয়তো তারা সামনে আগাইছে, কিন্তু এটা তাদের জন্য বুমেরাং হবে ভবিষ্যতে। কারণ যে যা না তাকে যদি সেইটা বলা হয়, তখন সে নিজের শ্রেষ্ঠত্ব জাহিরের জন্য কিছু কিছু কার্যকলাপ শুরু করে, যা আমরা এখন দেখতে পাচ্ছি। যেমন এই পার্শ্ববর্তী দেশ দখল করে নেবে, ম্যাপ বদলাই নেবে। কারণ ওই সব জায়গায় তো ফাঁকা না, ফাঁকা মাঠে কেউ মালা নিয়ে দাঁড়াই রয় নাই। ওখানে ওই দেশ সরকারের প্রশাসন আছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ওইখানকার জনগণ আছে। সেখানে যেতে গেলে তো সামর্থ্য নিয়ে যেতে হবে, সেটা কি আছে? তাহলে কোন শক্তিতে, কোন হুজুগে তারা এইসব কথা বলছেন? আমি যদি প্রতিবেশী দেশ কারো আমার ভালো না লাগে তা বলতে পারি, তার সাথে আচার আচরণ প্রকাশ করতে পারি, কিন্তু ওইভাবে তো না, তার আচরণ তো ওইভাবে না। আমি তাদের দেশে থেকে নির্ভরশীল অনেক ব্যাপারে। আমি যদি ওই জিনিসগুলা, আমি যদি যে জিনিসগুলো আমদানি করি সেই জিনিসগুলা কিছু অংশ এখনই অন্যান্য দেশ থেকে আনা শুরু করি, আর ওখান থেকেও আমদানি কমাই দিই, যদি দেখা যায় যে আমি একটা ভারসাম্য পর্যায়ে নিয়ে আসতে পারছি, তখন তাদেরকে আমি আরও উত্তক্ত করব এবং তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব, যদি তাদের সাথে তাল মিলাই থাকতে নাই পারি। কিন্তু এই দেশের একটা অংশ দখল করে নেব, আমার দেশটা বাড়াই নেব, এইটা কি গাঁজাখুরি ছাড়া আর কিছু? এটা দ্বারা বোঝা যায় যে প্রশংসায় তারা অতি শক্তিধর ভাবছেন নিজেকে। এরকম কিন্তু এই উপাধিতে কোনো কাজ হয় না। আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে কিন্তু কওমি জননী, মাদার অফ আর্থ, তারপরে হিউম্যান কি
বিশ্বের শক্তিধর নারীদের একজন এইসব উপাধিও দেওয়া হয়েছিল। কিন্তু 5ই আগস্ট কিন্তু ওইসব কোনো টাইটেল তাকে রক্ষা করতে পারে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, সুচি, সেও কিন্তু এরকম বড় বড় উপাধি পাইছে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন ক্যাটাগরি থেকে বিচার করে অনেক বড় বড় টাইটেল দিয়ে দিয়েছিল। কিন্তু সেটা কিন্তু যখন সামরিক ক্ষমতা আসছে সেটা কোনো মূল্য রায় নাই। রোহিঙ্গাদের লাখ লাখ রোহিঙ্গা আমাদের দেশে তাড়িয়ে দিয়েছে, তাদেরকে কিন্তু ঠেকাইতে পারে নাই। আবার আমরাও অনেক ভুল করছি এই রোহিঙ্গাদের জায়গা দিয়েছি। রোহিঙ্গারা যখন আসতেছিল তখনই তো তারা চিটাগাংয়ের লোকেরে জবাই করে তাদের জায়গা দখল নিয়েছে, এই নার্সারি মালিকের হত্যা করে তার জায়গায় ঘর তুলছে। এইরকম একটা জাতিকে আমরা সহানুভূতি যেভাবেই দেখাই, রাষ্ট্রীয় পর্যায়ে অন্যভাবে সহানুভূতি দেখানো যেতে পারতো, কিন্তু চিটাগাংয়ের স্থানীয় বাসিন্দাদের আমি লঘু করে তাদের সংখ্যাটাকে, পার্সেন্টেজটাকে কমিয়ে এনে তার থেকে অধিক সংখ্যক রোহিঙ্গা এখানে বসবাস করাই দিয়া হয়তো তাদের জনজীবন অতিষ্ঠ করে ফেলছি। এবং এখন তার দেখেন, যাদেরকে আমরা আশ্রয় দিলাম তারা ওখানে আমরা আশ্রিত, আমরা আশ্রয়দাতা, আমাদের এখানেই তারা হাঙ্গামা করতেছে। তাহলে এইরকম মানে যে বিষয়গুলো আমরা প্রসঙ্গটা কেন টানলাম, যে আমরা যে যা না তাকে সেইটা ভাবি, আবার নিজেও যা না নিজেকে তাই মনে করি। তো সেজন্য আমাদের একজন ভার্সিটির প্রফেসর সাহেব, উনি বিভিন্ন সময় সেই রোহিঙ্গাদের নেতাদের সম্পর্কে বলতেন যে অমুকে খুব ভালো মানুষ, আমি অমুক জায়গায় শুনছি অমুকের খুবই আরাকান আর্মির যে লিডার, তা সে এখন দেখা গেল সে ওনার কথা তো সত্য না, তাহলে উনি টকশোতে হিসাব আজে বাজে কথা বলতেন। আরাকান আর্মি লোকেরা সে রোহিঙ্গা নেবে, সেই ভদ্রলোক ভালো, তার কথাবার্তায় বোঝা গেছে এরকম অমুক জায়গায় এটা করছে, এগুলো সব আশারই গল্প। এগুলো করে করে একটা রাষ্ট্রীয়ভাবে একটা অঘটন ঘটানোর একটা চেষ্টা চালাইছিলেন তিনি। এবং এখন দেখা গেল আমরা জানলাম কি আরাকান আর্মি রোহিঙ্গাদের টোটালি রাখতে পারে না। এইরকমই আমরা যা না তাই নিয়ে আমরা মানে অলিক রাজ্যে স্বপ্নে ভাসি, সেগুলো ঠিক না। আর একটা ব্যাপার, এই যে আমাদের যে পরবর্তী যে করণীয়, এই যে মহিষ সাহেব উনি একজন ঝানু লোক। আমার মনে আছে 2001 নির্বাচনের পিরিয়ডে যখন জরুরি অবস্থা ছিল, তখন ওনাকে নিয়ে আওয়ামী লীগের খুব ভয় ছিল ওনার কার্যকলাপে, কারণ উনি খুব ঝানু একজন ব্যক্তি ছিলেন। এবং একবার ওই সময় আমার মনে আছে চিটাগাং এয়ারপোর্টে উনি একবার অ্যাক্সিডেন্টও করছিলেন। যাই হোক, সেই ব্যক্তি এখন তার কমিটিতে একজন ছাত্র নেতা নিয়া যে দুই চার কথা বেরোচ্ছে, এবং ওই ছাত্রনেতা যে ধরনের কথা বলতেছেন সমন্বয়ক, আর ওদিকে উনিও সেই কথা যেভাবে ডিফেন্ড করতেছেন, দুটাই কিন্তু একেবারে হাস্যকর ব্যাপার। তো এইসব ব্যাপার এরকম অন্যান্য কমিটি তো মনে হয় এরকম আছে। তবে মন্দের ভালো, আজকে বদিউল আলম মজুমদার সাহেব উনি খুব সুন্দর একটা কথা বলছেন, এটা আমার কাছে ভালো লাগে। আমিও চাই যে কোনো দল বাদ থাকবে না, সব দল অংশগ্রহণ করবে। দলের খারাপ লোকগুলা তাদেরকে আমরা জায়গা দেবো না, তাহলেই যাদের দ্বারা দল খারাপ হয়েছে তারাই তো তাদের ওই দলের ভালো অংশের কাছেই তো তারা হেরে যাবে, নিজেদের দলের লোকের কাছেই নিজেরা হেরে যাবে, তাহলে তো আমাদেরকে তাদেরকে বাদ দেওয়া লাগে না। তো এজন্য আওয়ামী লীগে বাছাই করে লোকগুলো আনলে তারাও দল গঠন করুক, আর ছাত্ররাও সমন্বয়করা সুন্দর মতো, আমার মনে হয় 2 বা 3 জন উপদেষ্টা আছেন, তাদেরও এই সরকার থেকে পদত্যাগ করা উচিত, করে তাদের দল গুছাইয়া সুন্দর মতো দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। কারণ দলের ভিতরে যদি ফ্রেশ ইমেজের লোক না থাকে, জনসমর্থন পোষ্ট লোক না থাকে, তাহলে কিন্তু ওই দল সাফল্যের মুখ দেখতে পারে না। জিয়াউর রহমান কিন্তু যে দুঃসময় দেশের শাসনভার নিয়েছিলেন, তিনি কিন্তু তার দলে বেশ কিছু পরিচিত মুখ নিয়ে আসছিলেন,
আমরা কিংস পার্টি বলি আর যাই বলি, তিনি কিন্তু জাগো দল বা পরবর্তীতে বিএনপি দল গঠনে কিন্তু ভালো ভালো লোক নিয়ে আসছিলেন। সেই জন্য কিন্তু তার দলটা আজকে এত কিছুর পরেও দলটার কোনো ভাঙন হয় নাই। তো সেই হিসেবে ছাত্রদেরকেও বলি, শুধুমাত্র ওই কয়েকজন সমন্বয় নিয়ে একটা দল হবে না। এই দলে বাইরের রাজনীতি পরিচিত রাজনীতিবিদদের টানতে হবে। এই অহমিকা, আত্ম অহংকার এগুলো নিয়ে শুধু দল গঠন করলে ছাত্র সমন্বয়কদের যে বয়স বা যে ধরনের অ্যাটিটিউড, এইটা মানুষে তাদেরকে, আমি মনে হয় যে আমি ভোটের মাধ্যমে তাদেরকে বড় একটা আসন দেবে না। তো সেই জন্য তাদের সেফ এক্সিটের জন্য হইলেও সব রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক রাখে নতুন রাজনৈতিক দল গঠন করতে হবে, এবং যাতে তাদের এই যে পরবর্তীতে তারা কোনো রকমের প্রতিহিংসার শিকার না হয়, বা তাদের এই যে বর্তমান সরকার যে তাদের কার্যকলাপের, তাদের শাসনভারের বৈধতা সহজে নিতে পারেন, এবং পরবর্তীতে আমরা যাতে আর কোনো প্রতিহিংসা দেখতে না হয়। যা গেছে এনাফ। কোনো কোনো ছাত্রের, একটা ছাত্র মানুষ করতে ওই ওই ছেলের বাবা মা, ওই ছাত্রছাত্রীর বাবা মাকেও কিন্তু ক্লাস করতে হয়। আমাদের ছোটো বয়সে আমরা পড়াশোনা করছি, 10 টাকা 15 টাকা স্কুলের বেতন ছিল। হয়তো আমি বৃত্তি পাইছি সেজন্য আমার বেতন লাগে নাই, কিন্তু আমি দেখছি 10 টাকা 15 টাকা বেতন স্কুলে। আবার সেটা বছর শেষে আবার দরখাস্ত দিয়ে আবার ওখান থেকে 50% মওকুফ করাইছে। আর এখনকার যুগে যে পরিমাণ টাকা পয়সা খরচ করে বাবা মার সন্তানাদি মানুষ করতে হয়, আর যে পরিশ্রম দিতে হয়, সেই সন্তান যখন তাদের আশা আকাঙ্ক্ষা শেষ করে দিয়া অসময় মারা যায় কোনো কারণে, ওই বাবা মা বাকি জীবনে আর তাদের এমন এক সময় তাদের সন্তান হারা হয়, তখন তাদের আর সামনে কিছুই থাকে না, এবং তাদের সারা জীবনের কষ্ট, সারা জীবনের সঞ্চয় ওই সন্তানের পিছনে ব্যয় করে তারপরে এটা মকালে ঝরে দিতে হয়। সেজন্য বলছি, আর যাতে কোনো অবস্থায় কোনো দিনও এরকম যাতে না ঘটে। যদি রাজনৈতিক দলের ভিতরে সহমর্মিতা থাকে, তাদের ভিতরে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে, তাহলে এই জাতীয় হানাহানি আর এই অকাল মৃত্যু কারো হবে না। আমি এটাই আশা করি, এটাই যেন হয়। আসসালামু আলাইকুম।